This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আপনাদেরকে দেখাবো বোলপুরের একটা ছবি। বোলপুরের সেখানের এক স্কুলে প্রধান শিক্ষক তিনি কিনা মদ খেয়ে স্কুলে চলে গেলেন। বোলপুরের মধ্যখরা প্রাথমিক বিদ্যালয়ে প্রবল উত্তেজনা। অভিভাবকদের অভিযোগ নিয়মিত মদ্যপ অবস্থায় স্কুলে আসেন প্রধান শিক্ষক শুভেন্দু সরকার। শুক্রবারও প্রধান শিক্ষক একই অবস্থায় আসলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেন অভিভাবকেরা। কি করলেন? আমি বাড়ি চলে গেলাম, বাচ্চাদের ছুটি দিয়ে চলে গেলেন। কেন গেলেন? এটা সেদিন কেন গেলেন? আপনার বাইকের চাবি নিয়ে নিয়েছিলাম, কেন গেলেন আপনি? আপনার বাড়ির কাছে আমি প্রত্যেক দিন আপনাকে বলে যাই, আমার স্ত্রী আমি দুজনে এসেছিলাম এর আগে, তাহলে এটা কেন করলেন? আপনাকে বড়বার বলা হয় স্যার দেখুন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ আপনার উপর ডিপেন্ড করে, আপনি পায়ে ধরে ক্ষমা চাইতেছেন। আমার ক্ষমা না চাই যদি বাচ্চাদের টাইমটা দিন ঠিক হয়। শুনেন, ক্লাসে আজকে ঢুকা হবে না আপনাকে, আপনার ক্লাস করতে দেবো না। আটকা স্যার ক্লাস করা হবে না। আপনি এত দিন পর আপনার সঙ্গে কথাটা বলে কে? পুরো মুখে গন্ধ বেরোচ্ছে, পুরো মুখে গন্ধ বেরোচ্ছে। এত মদ খেয়ে এসছে, মুখ দিয়ে কথা বলা যাচ্ছে না, এবং এটা প্রতিনিয়ত ব্যাপার। ইনি আমাদের মধ্যখরা প্রাথমিক স্কুলের হেডমাস্টার স্যার। এর আগে এনাকে অনেকবার বলা হয়েছে, এখানকার যে মাস্টারমশাইদের ইউনিয়ন আছেন, ওই ইউনিয়ন থেকে এনাকে বলা হয়েছিল একটা, এখানে মোটামুটি 10-15 বার মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর ওখান থেকে বলা হয় যে আপনি এটা শুধরে যান, পড়াশোনা হয় না, খাবার ঠিক মতো করে না, এবং আপনার ধরুন মোটামুটি 12টা 12:30 নাগাদ উনি আবার বন্ধ করে দিয়ে চলে যান। এই যে বাচ্চা ছেলেগুলো আছে, এনারা কি শিখবে? আজকে আমার ছেলে এসে বলছে যে এরকম মাস্টারমশাই ঘুমাচ্ছে আর সিগারেট টানছে, তাহলে এগুলো ঠিক? 10:40। হ্যাঁ, আজকে গাড়ি খারাপ হয়েছিল। আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? না 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 আপনি তো মদ্যপ অবস্থায় রয়েছেন। না না না, আপনি কোথায় ছিলেন? হয়তো গ্যারেজে। গ্যারেজে। আপনার কথা জড়িয়ে যাচ্ছে কেন? না না না, কি নাম? কি নাম? গ্যারেজেই গাড়ি হয়েছিল। গ্রামবাসীরা বলছে প্রত্যেক দিনই আপনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। আপনার স্কুলের নাম? মধ্যখরা প্রাইমারি স্কুল। বোলপুর নিবিড় চক্রের মধ্যখরা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কাছে খবর এলো একজন প্রধান শিক্ষক মহাশয় মদ্যপ অবস্থায় স্কুলে এসেছেন, এবং সেখানকার গ্রামবাসীরা ছাত্রছাত্রীরাও অভিযোগ করেছেন। তো আমি সঙ্গে সঙ্গে আমাদের ওখানকার সংশ্লিষ্ট অপর বিদ্যালয় পরিদর্শক প্রণয় গাঙ্গুলি মহাশয়কে নির্দেশ দিলাম যে একটা হিয়ারিং করতে, যে ব্যবস্থা নেওয়ার দরকার অবশ্যই আমরা সেই ব্যবস্থা নেব। আমরা চাই না যে একটা স্কুল চত্বরে এইভাবে একটা পরিবেশ পরিবেশের বিঘ্নিত হোক। দেখুন, আগামীকাল 28 তারিখ শনিবার, বারবেলা, মানে দিনের হিসেবে বারবেলা হলেও দিনটা কিন্তু বড় দিন। গোটা রাজ্যের মানুষ আগামীকাল তাকিয়ে থাকবে এসআইআর এর তালিকার দিকে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, আগামীকাল পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এই সময়। তার আগে তোমার কাছ থেকে জানতে চাইবো, সূত্র মারফত কি জানতে পেরেছো? মাঠে ঘাটে যে প্রশ্নটা করছে নাম জনতা, কত নাম বাদ যাবে? ধরো আমার নাম যদি দেখলাম নেই ওখানে, তাহলে আমি কি করে বুঝতে পারবো যে আমার নামটা কি কারণে বাদ গেছে, বা আগামী দিনে সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে কিনা? প্রথমেই তোমাকে জানাই যে 7,08,00,000 ভোটার, তাদের প্রত্যেকের নাম থাকছে। যে 58 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই খসড়া তালিকায় বাদ গেছে, আর সেটা বাদ রেখেই এই 7,08,00,000 ভোটারের নাম থাকছে। এর মধ্যে যাদেরকে ডিলিটেড হয়ে গেছে, অর্থাৎ যারা যে সমস্ত নথি দেওয়া হয়েছে বা সেই নথিগুলি যাচাইয়ের পরে দেখা গেছে সম্পূর্ণ ফেক, তারা ভোটার হবার কোনো রকম যোগ্যতা দেখাতে পারেননি, তাদের নামের পাশে ডিলিটেড থাকছে। একই সঙ্গে যেগুলি স্ক্রুটিনির জন্য পাঠানো হচ্ছে সেই 60 লক্ষ, সেটাও এই তালিকায় দেখা যাবে। তাদেরকে ক্ষেত্রে তাদের পাশে লেখা থাকবে যে নিষ্পত্তি হয়নি এরকম। একই সঙ্গে যাদের সমস্ত ভোটার যারা সব ডকুমেন্টসে আপাতত হিয়ারিংয়ের পরেও পাশ করেছেন, তাদের অ্যাপ্রুভড হিসেবে
লেখা থাকবে। অর্থাৎ যে এসআইআর তালিকা যে মুহূর্তে প্রকাশ হবে, আমরা যদি খসড়া তালিকার কথাটা মনে করতে পারি, যেরকম ভাবে এপিক নাম্বার দিয়ে আমরা সার্চ করেছিলাম ঠিক সেরকম ভাবেই ভোটার দেখবেন। সেক্ষেত্রে তার নামের পাশে অ্যাপ্রুভড, ডিলিটেড নাকি সেটা স্ক্রুটিনির জন্য পাঠানো হয়েছে সেটা সেই ফর্মে তিনি পেয়ে যাবেন। একই সঙ্গে তোমাকে বলবো, এসডিও এবং বিডিও অফিসে যারা অনলাইনে দেখতে পাবেন না তারা এসডিও বা এবং বিডিও অফিসে যেতে পারেন, সেখানেও এই তালিকা দেওয়া হবে। তালিকা দেওয়া হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আলাদা আলাদা করে, সমস্ত তালিকা প্রত্যেকটি রাজনৈতিক দলের হাতে দিয়ে দেওয়া হবে। বিএলওর মারফত কেউ এটা জানতে পারবেন না, এখনো পর্যন্ত কমিশন তেমনটাই জানাচ্ছে। নতুন যারা নাম তুলেছেন সেই নতুন ভোটারদের নামও আলাদা করে এখানে উল্লেখ থাকবে, তবে সেক্ষেত্রে সেই ভোটারের নাম এমনি উল্লেখ থাকবে, সেখানে নতুন ভোটার কি পুরনো ভোটার সেটা আলাদা করে লেখা থাকছে না। ফলে এই তালিকার মাধ্যমে নতুন ভোটার যারা অ্যাপ্লাই করলেন তারা থাকছেন কিনা সেটাও স্পষ্ট হয়ে যাবে। একই সঙ্গে আজকের দিনভর একটা বিতর্ক হয়েছিল যে যেখানে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তার নাম থাকতে পারে, তাহলে বাকিদের সাধারণ ভোটাররা কীরকম, তাদের নাম থাকবে না, এই তালিকা কতখানি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে দিনভর আমরা দেখেছি চর্চা হয়েছে। কপিল সিব্বল তিনি শীর্ষ আদালতে এটা নিয়ে বলেছেন। কমিশনের বক্তব্য হচ্ছে যে এখানে মুখ্য সচিবও যেরকম তাদের কাছে গুরুত্বপূর্ণ, সাধারণ ভোটারও তাদের নাম কাছে থাকতে পারে, না থাকতে পারে, বা তুমি যেটা বললে কোনোটা অমীমাংসিত, কোনোটা ডিলিটেড, পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। আমি আমার এপিক নাম্বার মানে ভোটার আই কার্ড নাম্বার দেবো, আমরা স্ক্রিনেও দেখাচ্ছি, ওই ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবো। কিন্তু আরও একটা প্রশ্ন থেকে যায়, যদিও সেটা অফিসিয়ালি এখনো জানি না সিইও দপ্তর থেকে বা কমিশন থেকে ডিক্লেয়ার করেছে কিনা, মোটামুটি কটা নাগাদ হতে পারে? দেখো, খসড়া তালিকা আমরা 10টার মধ্যেই হাতে পেয়ে গেছিলাম। আগামীকাল 10টার পরেই এই তালিকা হবে বলে মনে করা হচ্ছে। যেহেতু এখনো পর্যন্ত গোটাটা প্রিন্ট আউটও পৌঁছে যেতে হবে ডিইও অফিসে, সেটা বেশ খানিকটা সময় লাগতে পারে। তাই মনে করা হচ্ছে যে যদি খুব দ্রুত বেরোয় তাহলে 10টার মধ্যে এই তালিকা বের হতে পারে। সমস্ত ডিইওরা যখন এটা দেখতে পাবে, যেহেতু এটা সম্পূর্ণ ইসিআই থেকে আসছে, এর সাথে সিইও দপ্তর সরাসরি সেটা পাঠাবে না, সে কারণে একটু দেরি হলেও হতে পারে। কিন্তু যাতে ভোটাররা তাদের এপিকের মাধ্যমে যে মুহূর্তে এপিক নাম্বার দেবেন সেই মুহূর্তেই যাতে দেখতে পান, তার জন্য যাতে সার্ভার কোনো রকম সমস্যা না হতে পারে তারই ব্যবস্থা করছে আজকে সিইও দপ্তর। ধন্যবাদ শ্রাবন্তী। 7.08 বেরোবে, যে কোনো তালিকা আছে অ্যাপ্রুভডই থাকে ওখানে, ঠিক আছে। যেমন খসড়া তালিকা ছিল সব অ্যাপ্রুভ ছিল, 27 যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল। অ্যাপ্রুভ করার পরে ছাটাই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। 7.08 মধ্যে যে ডিলিট হয়েছে ডিলিটেড লেখা হবে, এডজুডিকেশন হবে, আন্ডার এডজুডিকেশন লেখা হবে। সেই সংখ্যাটা 60 লক্ষ কত স্যার এক্স্যাক্ট? সেটা সংখ্যা যেটা আমার মনে হচ্ছে 60,06,675 আছে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, আর যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে, আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। বলে বুঝতেই পারছেন আগামীকাল কিন্তু মেগা স্যাটারডে, তার কারণ আগামীকাল অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু পরপর মিলবে। কিন্তু অফলাইনে কোথায় তালিকা দেখতে পাবেন, আসুন বড় বিষয় একটু বড় করে দেখাই বিগ বলে। পিসিআরকে বলি বিগ বলে প্লে করতে, একবার দেখি কিভাবে দেখতে পাওয়া যাবে। অফলাইনে কোথায় দেখতে পাবেন? ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে অফলাইনে দেখতে পাবেন বিডিও দপ্তরে, পঞ্চায়েত ভবনে। কোথায় কোথায় অফলাইনে নামের তালিকা দেখতে পাওয়া যাবে? কমিশন নির্ধারিত সরকারি অফিসে দেখতে পাবেন নামের তালিকা। অফলাইনে কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে? নেক্সট যেটা দেখাবো, আগামীকাল তালিকা প্রকাশের পর অনলাইনে কিভাবে দেখবেন সেই লিস্ট, মানে এপিক নাম্বার না থাকলে কিভাবে খুঁজবেন, আসুন সেটা এবার বড় করে দেখি বিগ বলে। তালিকা কিভাবে দেখবেন, ওয়েবসাইট হচ্ছে electoralsearch.eci.gov.in, electoralsearch.eci.gov.in। এপিক নাম্বার দিয়ে এই ইউআরএলটা ব্যবহার করে এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এরপর কি প্রশ্ন, তালিকা নাম না থাকলে তখন কি করবেন সেটা এবার বলবো। তালিকায় যদি নাম না থাকে তখন আপনারা কি করবেন সেটা দেখে নিন। তালিকায় কিভাবে দেখবেন, এই নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন এই ইউআরএল electoralsearch.eci.gov.in এ আপনারা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। আরও একটা প্রসেস আছে, মা বাবার নাম দিয়েও সার্চ করতে পারবেন। তিনটে উপায়, আরও একটা উপায় আছে আমরা দেখব। আরও কিভাবে দেখতে পাওয়া যাবে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে
ইলেকটোরাল রোল, নিজের পোলিং বুথে নাম খুঁজতে হবে। ওয়েবসাইট কি ভালো করে মনে রাখবেন, ওয়েবসাইট হচ্ছে এক্ষেত্রে voters.eci.gov.in, voters.eci.gov.in। এখানে মা বাবার নাম দিয়ে সার্চ করতে পারবেন, সেখানে পোল নাম্বার দিয়ে। এরপর তালিকায় নাম না থাকলে কি করবেন সেটা সবার আগে জেনে নেওয়া দরকার। আসুন দেখি বিগ বলে। তালিকায় যদি নাম না থাকে সেক্ষেত্রে 15 দিনের মধ্যে ডিইওর কাছে আবেদন করতে হবে। 15 দিনের মধ্যে ডিইওর কাছে আবেদন করতে হবে, এটা হচ্ছে প্রাথমিক উপায়। এরপর সমাধান যদি না হয় তাহলে সিইওর কাছে আবেদন করতে হবে। ভালো করে মনে রাখুন, প্রথমে 15 দিনের মধ্যে ডিইওর কাছে আবেদন করতে হবে, সেক্ষেত্রে কোনো উপায় না মিললে সিইওর কাছে আবেদন করতে হবে। এক্ষেত্রে ইউআরএলটা voters.eci.gov.in বা বিএলওদের মাধ্যমে আবেদন বলে বুঝতেই পারছেন। আগামীকাল মেগা স্যাটারডে, আরও একটা উপায় সেটাও দেখিয়ে দিই। সিইও আবেদন যদি খারিজ করে দেন তাহলে ফর্ম 6A আবেদন করা যাবে। ফলে এতগুলো উপায় রয়েছে, দুশ্চিন্তা নয়, উপায় নিশ্চয়ই রয়েছে। আরও একটা উপায় সেটা দেখাবো, নতুন করে ভোটার হিসেবে নাম তুলতে ফর্ম 6A আপনাদের আবেদন করতে হয়। ফলে আগামীকাল হচ্ছে মেগা স্যাটারডে। সেই মেগা স্যাটারডের সব প্রশ্নের উত্তর পেতে প্রত্যেকটা মুহূর্তে নজর থাকুক TV9 বাংলায়। মনোনয়ন জমার শেষ দিনের 10 দিন আগে ফর্ম 6 জমা দিতে হবে। এগুলো হচ্ছে প্রসেস, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। TV9 বাংলা সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আগামীকাল মেগা স্যাটারডে, দিনভর তালিকা। দেখুন, রাত পোহালেই তো তালিকা, কত নাম বাদ যেতে চলেছে আগামীকাল এই সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে থেকেই তৃণমূল বিজেপি একটা তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নাম বাদের সংখ্যা 1 কোটির কাছাকাছি, এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ। 50 লক্ষ ভোটার শুনানিতেই আসেনি, তারা বাদ যাবেন। বিচারাধীন 35 লক্ষের মধ্যেও কিছু নাম বাদ যেতে পারে। সম্প্রতি মুখ্যমন্ত্রী 1 কোটি 20 লক্ষ নাম বাদের আশঙ্কা করেন। তারই মধ্যে দিলীপ ঘোষের এই দাবি, নাম বাদের সংখ্যা 1 কোটির কাছাকাছি দাবি করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশনে আসেনি, এই নাম তো বাদ যাবেই। তারপরে আরও প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা, এবং যাতে ব্যাপারটা পুরো গুলিয়ে যায়, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে বলে দেয় যাক আর ভেরিফিকেশন সবাই নাম ঢুকিয়ে দাও, সেই আশায় ছিলেন। তো সেটা হচ্ছে না। ওনারা গেলেন কোর্টও বুঝে গেছে এনাদের চালাকিটা। অবৈধ লোক ঢুকে পড়েছে, তারা যদি নাগরিক হয়ে যায়, ভোটার হয়ে যায়, তাহলে তো গণতন্ত্রের কি মানে থাকে? বা দেশের সুরক্ষায় আর পড়ে যাচ্ছে এখন রিস্কের মধ্যে। দিলীপ ঘোষ আজকে এই কথা বলছেন, এই দাবি করছেন। দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 লক্ষ 58 लाख निकाल दिया, उसको बाद छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम महकमे के बीच पकड़े तो 1 कोटी 20 लाख लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा दोस्तों, हम लोगों ने 1 कोटी 20 लाख लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है, ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। क्या मत प्रे करके जा रहा है जस्टिस के लिए, जियो और जीने दो। উনি নানা ধরনের কথা বলেন। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে বোঝা যাবে যে মানুষ দেশের বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা নেই, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, সেই মানুষের অভিযোগকে কতবার আমরা গুরুত্ব দেব। মুখ্যমন্ত্রীর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের অভিযোগ। এসআইআর-এর তালিকা প্রকাশের আগের দিন উদ্বেগ রাজ্যের আইনজীবীর। মুখ্য সচিবের ভোটাধিকার থাকবে কিনা তাই এখনো ঠিক নেই। সুপ্রিম কোর্টে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের আইনজীবী।
মুখ্যমন্ত্রীর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের অভিযোগ, এসআইআর তালিকা প্রকাশের আগের দিন উদ্বেগ প্রকাশ রাজ্যের আইনজীবীর। মুখ্য সচিবের ভোটাধিকার থাকবে কিনা তাই এখনো ঠিক নেই। সুপ্রিম কোর্টে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের আইনজীবী। কত নাম বাদ পড়বে আমি জানি না, শুধু নির্বাচন কমিশন বলবে। আমরা চাইবো কোনো নাগরিকের নাম যেন বাদ না যায় যিনি বৈধ নাগরিক। আর কালকে যেহেতু লিস্ট বেরোবে, সূচি বেরোবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ভারত বিরোধী তারা একটা গণ্ডগোল করার চেষ্টা করবে। প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে বলবে। তো উনি একটু কম বললে ভালো, ওনার এই বালখিল্যতা আর কত। আরে জয় শ্রীরাম বলে কি হবে, ওনার নেতা জয় মা কালী বলেছে। ওখানে ঘুরে বেরিয়ে এই বালখিল্যতা না করলেও চলবে। তর্জা তো চলছে, এসআইআর তালিকায় নাম না থাকলে দায়ী তৃণমূলের জটিলতা বাড়িয়েছে, কেউ আইন হাতে তুলে নেবেন না, এমনটাই বলেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। সজল ঘোষ বলছেন তৃণমূল ভয় পেতে শুরু করেছে। আর কুণাল ঘোষের পাল্টা দাবি, মানুষকে প্রতিবাদে বাধ্য করবেন না, বৈধ নাম যেন বাদ না পড়ে। মানে 44,000 তো আগেই গেছে। আমি যা খবর পাচ্ছি আগামীকাল বিতর্কিত ভোটারও 14,514। উনি জানেন কাদের ভোটে উনি জিতেছিলেন, তো বিজেপির জায়গা। ওখানে আমি চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান, পালাবেন, বাকিটা বুঝে নেবেন। দাঁড়াবে না মানে 44,000 তো আগেই গেছে। আমি যা খবর পাচ্ছি আগামীকাল বিতর্কিত ভোটারও 14,514। উনি জানেন কাদের ভোটে উনি জিতেছিলেন, তো বিজেপির জায়গা। ওখানে আমি চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান, পালাবেন, বাকিটা বুঝে নেবেন। ইলেকশন কমিশন হয়তো আরো 5 দিন সময় নিত, কিন্তু তারা চূড়ান্ত তালিকা বের করতে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে ছুটে গেছিলেন। কালকের তালিকায় যাদের নাম থাকবে না তাদের জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা প্রকৃত ভারতীয় তারা নিশ্চিতভাবে ভোটার তালিকায় তাদের নাম থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। যে জটিলতা বা সমস্যা তৈরি হয়েছে বা করেছে এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এই অসংখ্য ভোটার লিস্ট বের করানোর ব্যবস্থা করে দিয়েছেন। কালকে চূড়ান্ত লিস্ট, এরপরে 294টা বিধানসভা কেন্দ্রে 294টা সাপ্লিমেন্ট লিস্ট বেরোবে। এবং কখন বেরোবে, কি বেরোবে তো আমি বলতে পারবো না, জুডিশিয়াল অফিসাররা বলবে। কোনো বৈধ ভোটারকে কোনো একটা, তার বাবা লেখেন বন্দ্যোপাধ্যায়, ছেলে লিখেছে ব্যানার্জি, কেটে দিলেন, তো তিনি প্রতিবাদ করবেন না? তাহলে বাংলার মানুষকে যেন প্রতিবাদে বাধ্য না করেন। আবার আমরা মানুষকে এটাও বলবো, যদি কোনো কারণে দেখেন যে বিজেপির চাপে নির্বাচন কমিশন জেনুইন ভোটারকে বাদ দিয়েছে, দয়া করে কোনো প্রভোকেশনে পা দেবেন না। ওরা চাইছে জেনুইন ভোটারদের বাদ দিয়ে, ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে। ওদের ফাঁদে পা দেওয়াটা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্বকে জানান, সেই মতো ব্যবস্থা হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। হটস্পট ভবানীপুর, ক্রমশই গরম হচ্ছে ভবানীপুরের ভোটের হাওয়া। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কে হবেন বিজেপি প্রার্থী? দল ঠিক করলে শুভেন্দু ভবানীপুরে দাঁড়াবেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী যদি এখানে দাঁড়ান, তারপরে আমাদের পার্টি ঠিক করবে কাকে দাঁড় করাবেন।
যদি পার্টি ঠিক করে শুভেন্দুদা দাঁড়াবেন, তাহলে শুভেন্দুদা এখানে দাঁড়াবেন, এবং শুভেন্দুদা যদি এখানে দাঁড়ান বা অন্য কেউ দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হাঁটছে। যেই দাঁড়াক, আমাদের মণ্ডল সভাপতিও যদি দাঁড়ায়, আমরা ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার হাঁটতে। এবার প্রার্থী উল্টো দিকে কে থাকছে তার উপর নির্ভর করে। উল্টো দিকের প্রার্থী যদি জোরদার হয়, তাহলে আমাদের একটু বেশি জোর দিতে হয়। তো এখানকার প্রার্থী যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে তিনি জোরদার হবে, তাহলে আমাদেরকে জোর লাগাতে হবে এবং আমরা জোর লাগাবো। জোর লাগিয়ে ওনাকে আমরা রাজনৈতিকভাবে রিটায়ারমেন্ট দেবো, সন্ন্যাস দেবো। সুকান্ত মজুমদার ভবানীপুরে দাঁড়িয়ে যা বলেছেন, এগুলো হচ্ছে মুখে ন মারিতং জগত, শুধু মুখেই কথা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে আরও বিপুল ভোটে জয়ী হতে চলেছে। ফলে তারা ভবানীপুর অকারণ সেখানে সময় নষ্ট করতে যাচ্ছেন। মুখে এসব কথা বলতে হয়, শুনতে ওনাদের কিছু কর্মী টর্মীদের জন্য বলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে শিফট করতে চাইছেন বলে আমাদের কাছে স্থানীয় সূত্রে খবর আসছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, বিপুল লিড দেবে তৃণমূলকে। আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, যে জায়গাটায় আমাদের একটু দুর্বলতা ছিল, সেটা দারুণভাবে মেকআপ হয়েছে। সেই কারণে নজর ঘোরাতে এখানে দাঁড়াবেন, ওখানে দাঁড়াবেন, এই ধরনের একটা চমকের বিষয় সৃষ্টি করছেন। যদি ভবানীপুরে দাঁড়াতে আসেন শুভেন্দু অধিকারী, খুব কুৎসিতভাবে পরাজিত হবে।